আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং হিউজ পরিমাণ প্রশ্ন পাই সৌদি আরবে আসার পর কোম্পানি থেকে বা কফিলের কাছ থেকে পালিয়ে গেলে কোনো রকম সমস্যা হবে কিনা, যেমন মামলা হবে কিনা বা কোনো জরিমানা হবে কিনা। তো এই ধরনের প্রশ্নটা ইদানিং হিউজ পরিমাণে পাচ্ছি। তো ভাবলাম যে এইটা অবশ্যই দিতে হবে, কারণ প্রতি জনে জনে উত্তরটা দেওয়া সম্ভব হয় না। তো প্রথমত বলবো যে আমরা সৌদি আরবে আসি কাজ করার জন্য। কোনোভাবেই সৌদি আরবে এসে কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার জন্য আসি না, বা জরিমানা কিংবা মামলা খাওয়ার জন্য আসি না। আমরা সৌদি আরবে আসি দুই পয়সা ইনকাম করার জন্য। তো আমরা অনেক সময় দেখা গেছে বাধ্যতামূলক কিছু কিছু সময় কোম্পানি বা কফিলের কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য হই, তবে সেটা খুব কম, সংখ্যায় খুব কম। তবে পালিয়ে যাওয়ার ঘটনাটা খুব বেশি হয়। কেন হয় সেটা, মানে ইচ্ছাকৃতভাবেই পালিয়ে যাওয়ার প্রবণতা বেশি হয়ে দাঁড়ায়। তো আপনি যদি সৌদি আরবে আসার পর আপনি পালিয়ে যান, তো আপনার বিরুদ্ধে কি ধরনের সমস্যা হতে পারে, বা আপনার কোন কোন রকম ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি। তো এক নম্বরে হলো যে আপনি সৌদি আরবে এসে যদি পালিয়ে যান, কোম্পানি থেকে যদি পালিয়ে যান, তাহলে মনে রাখবেন যে আপনার কোম্পানি আপনার কাছ থেকে কোনোভাবে কোনো রকম হাতের ফিঙ্গারপ্রিন্ট বা কোনো সাদা কাগজে সাইন নিছে কিনা, এই বিষয়টা আপনাকে আগে ইনশিওর হতে হবে যে আপনি সৌদি আরবে আসার পর কোম্পানির কাছে কোনো রকম সাইন অথবা টিপসই দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। তো মামলাটা কীরকম হতে পারে? মামলাটা হবে টাকার মামলা, যে আপনি কোম্পানির কাছ থেকে 25,000 রিয়াল, 30,000 রিয়াল, 40,000 রিয়াল নিয়েছেন, এরকম ধরনের একটা মামলা হবে। আর এই মামলাটা যদি কোম্পানি করে, আপনি সৌদি আরব থেকে এই টাকাটা না দিয়ে আপনি কোনোভাবেই সৌদি আরব ত্যাগ করতে পারবেন না, সেটা 1 বছর পরে হোক বা 10 বছর পরে হোক। আপনি কখনোই সৌদি আরব থেকে এই টাকাটা পরিশোধ না করে আপনি যেতে পারবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি তো কোম্পানির কাছ থেকে কোনো টাকাই নেই নাই। আপনি কোম্পানির কাছ থেকে কোনো টাকা নেন নাই, এটা ঠিক আছে, কিন্তু কোম্পানি আপনাকে যে নিয়ে এসেছে সে কিন্তু অনেক সময় আপনার কাছ থেকে টাকা নেয় নাই। তো আপনি কি সৌদি আরবে ফ্রিতে এসেছেন? অবশ্যই না, আপনি সৌদি আরবে টাকা দিয়েই এসেছেন। তো সেই টাকাটা কিন্তু আপনি কোম্পানিরে দেন নাই, আপনি দিয়েছেন দালালের, অথবা আপনি দিয়েছেন এজেন্সির কাছে। এজেন্সি আপনার কাছ থেকে 3-4 লাখ টাকা নিছে। দেখা গেছে দিন শেষে তথ্য নিলে দেখা যায় কোম্পানি আপনার এই ভিসার বাবদ কোনো রকম টাকা নেয়নি। তার লোক লাগবে, তার ইমার্জেন্সি লোক লাগবে, যার কারণে কোম্পানি কয়েকটা ভিসা বের করে একটা এজেন্সির কাছে দিয়েছে যে আমার লোক লাগবে। তো এজেন্সি আপনার কাছ থেকে 3.5 লাখ 4 লাখ টাকা নিছে। তো সেই টাকাটা আপনি এজেন্সির কাছে দিচ্ছেন, কোম্পানিরে দেননি। হ্যাঁ, কোম্পানি আপনার কাছ থেকে আবার এটাও নিতে পারে যে শুধু ভিসার খরচটা নিছে, ঠিক আছে, আবার সম্পূর্ণ খরচটাই নিতে পারে কোম্পানি আপনার কাছ থেকে এজেন্সির মাধ্যমে। তো এখন কথা হলো যে আপনি সৌদি আরবে আসার পর যে পালিয়ে গেছেন, যদি পালিয়ে যাওয়ার আগে সাদা কাগজে টিপসই বা এই আপনার সাইন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে এই মামলাগুলো হবেই হবে। এই হলো 1 নম্বর সমস্যা, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর রেয়ার সমস্যা যেটা, যে সমস্যাটা হলে আপনার কোনো বেশি একটা অসুবিধা হবে না, সেটা হলো, বা আপনি কোনো মানে জরিমানা দিতে হবে না, আর সেটা হলো পলাতক মামলা। সেটাও কিন্তু মামলা, পলাতক মামলা। তো সেই পলাতক মামলাটা কি? আপনি সৌদি আরবে আসবেন, আসার পর কোম্পানিতে কোনো না কোনোভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা আপনার মন বসছে না, আপনি কারো না কারোর কথায় এই মুগ্ধ হয়ে আপনি সেখানে পালিয়ে যাবেন। তো এখন আপনি সেখানে যে পালিয়ে যাবেন, তো কোম্পানি আপনাকে যদি ইকামা দিয়ে থাকে, তাহলে আপনার ইকামার উপরে টার্মিনেট করে দিবে, অর্থাৎ হরুপ লাগিয়ে দিবে।
আর সেই হুরুপটা যদি আপনার ইকামার নাম্বারের উপরে হয়ে থাকে, তাহলে হয়তো আপনি কোনো না কোনো সময় সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে সেখানে আপনি বৈধ হওয়ার একটা চান্স পাইতেও পারেন। হ্যাঁ, পাবেন। সেটা টুডে টুমোর আপনি যদি সৌদি আরবে সেই সময় পর্যন্ত অবস্থান করতে পারেন, আপনার ভাগ্য যদি ভালো হয়। দেখা গেছে আপনার ইকামাতে আপনি টার্মিনেট হয়েছেন, এরপরে আপনার হুরুপ চলে এসেছে, তারপরে মানব সম্পদ মন্ত্রণালয় বিশেষ ছাড় বা বিশেষ সুবিধা দিয়েছে যে যে সকল কর্মীরা হুরুপপ্রাপ্ত তারা চাইলে অন্য কোম্পানিতে বা অন্য কফিলের কাছে হস্তান্তর হতে হবে বা হতে পারবে। মানে এই ধরনের শর্তে বিভিন্ন ধরনের শর্ত দিতে পারে, বা ফ্রিতেও দিতে পারে, তো নিঃশর্তও দিতে পারে। তো তখন আপনি যে কোনো কোম্পানিতে কাফালা হতে পারবেন আপনার যদি ইকামাটা থাকে। আর যদি আপনি সৌদি আরবে আসার পর কোম্পানি থেকে যদি সরাসরি মোটামুটি 3 মাসের মধ্যে ইকামা পাননি, এখনও ইকামা কিন্তু আপনাকে 3 মাসের মধ্যেই দেওয়ার কথা। সৌদি আরবে যখন আসবেন, আসার পর 3 মাসের মধ্যে যদি আপনার ইকামা কোম্পানি বানিয়ে দেয়, তাহলে ভালো। আমি সেটাকে বলবো যে একটা ভালো একটা দিক, কোম্পানি আপনাকে প্রতি বছরে ইকামা দেওয়ার সম্ভাবনা অনেকটাই আছে, যদি 3 মাসের মধ্যে আপনাকে ইকামা বানিয়ে দিয়ে থাকে। আর যদি আপনাকে 3 মাসের মধ্যে ইকামা না বানিয়ে থাকে, তাহলে বা ইকামা যদি না দিয়ে থাকে, ফিজিক্যাল যে 1 বছরের ইকামাটা যেটা হয়, সেই ইকামাটা যদি আপনার না বানিয়ে থাকে, তাহলে মোটামুটি ধরে নিন যে আপনার ইকামা কোম্পানি আর বানানোর সম্ভাবনা নেই। যেখানে 3 মাসের মধ্যে ইকামা বানায়নি, সেখানে আপনার কোম্পানি পরবর্তীতে 3 মাস পরে বা 3 বছর পরে হলেও আপনার ইকামা বানানোর কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন এই 3 মাসের মধ্যে যদি ইকামা না দেয় এবং এই 3 মাসের মধ্যে যদি আপনি পালিয়ে যান, তাহলে সেই কোম্পানি কি করবে? সেই কোম্পানি হয় আপনাকে টার্মিনেট করবে, সেই কোম্পানিও আপনাকে টার্মিনেট করবে, এর বাইরে কিছু করতে পারবে না। ঠিক আছে? সেই কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না, অথবা আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার ইকামা থাকাকালীনও আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে। তো ফাইনাল এক্সিট দিলেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন না, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সুযোগ না দেওয়া পর্যন্ত। আর যদি আপনার 3 মাসের মধ্যে ইকামা না দেওয়ার কারণে আপনি বা অন্য কোনো কারণে ইকামা ছাড়া আছেন, আপনি পালিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনাকে শুধু টার্মিনেট করতে পারবে বা ফাইনাল এক্সিটও দিতে পারবে। তো সেইখানে আপনি কোনোভাবেই কাফালা হতে পারবেন না বা বৈধ হতে পারবেন না, কারণ ইকামা না দিয়ে আপনাকে যখন টার্মিনেট করবে, সেটা হবে আপনার বর্ডার নাম্বারের উপরে। ঠিক আছে? তো বর্ডার নাম্বারের উপরে যদি আপনার এই টার্মিনেট হুরুপ বা ফাইনাল এক্সিট দিয়ে থাকে, তাহলে সেখানে আপনি কখনোই বৈধ হতে পারবেন না। আর আপনি সৌদি আরবে আসার পর যদি এই কাজটা করে থাকেন, পালিয়ে যান, তাহলে আপনার বিরুদ্ধে যদি টার্মিনেট হুরুপ বা ফাইনাল এক্সিট দিয়ে থাকে, তো আপনি যদি মোটামুটি 1 বছরের মধ্যে সৌদি আরবে আসার তারিখ থেকে 1 বছরের মধ্যে যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কাউকে সুযোগ দেয় যে যারা হুরুপপ্রাপ্ত, টার্মিনেট বা ফাইনাল এক্সিটের আওতায় আছেন, মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বৈধ হতে পারবে, হ্যাঁ, বিনা শর্তে বা এই ধরনের শর্তে, সেখানে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না আপনার 1 বছর পূর্ণ না হতে। এই হলো বিষয়টা, 1 বছর পরে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি কোম্পানি থেকে পালিয়ে যাওয়াটা আমি সাপোর্ট করি না। সৌদি আরবে এসেছেন কামাই করতে, কষ্ট হোক, কষ্ট করলে একদিন কষ্ট মিলবে। তো যদি একান্ত কোম্পানি আপনাকে বেতন না দেয়, ইকামা না দেয়, টর্চার করে, তাহলে সেটা হলো অন্য বিষয়, যে আপনি আর পারছেন না, আপনি কোথাও মামলা করতে পারতেছেন না, লেবার কোর্ট অথবা লেবার কোর্ট বলেন কিংবা মুক্তবালা আমেল বলেন, আপনি মামলা করতে পারতেছেন না, আপনি বুঝেন না, সেক্ষেত্রে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেটা হলো আলাদা হিসেব। কোম্পানি আপনাকে বেতন না দিলে বা ইকামা না দিলে পালিয়ে যেতে পারেন, কারণ আপনি এখানে বিনা বেতনে থেকে তো কোনো লাভ নাই। কিন্তু কোম্পানি যদি আপনাকে বেতন দেয় বা ইকামা ঠিকমতো দেয়, আসার পর ইকামা দিয়ে দিছে, বেতন দেয়, কিন্তু কাজ কষ্ট,
তো সেই ক্ষেত্রে আপনি কোম্পানির সাথে সমঝোতা করতে পারেন, বা কষ্ট করলে আপনি একদিন না একদিন সফলতার মুখ দেখবেন। কিন্তু পালিয়ে গিয়ে আপনি ভালো থাকতে নাও পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে সতর্ক হয় কথাগুলো বুঝে। আল্লাহ হাফিজ।